বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, সমস্ত প্রতিষ্ঠান জনগণের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। যখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো পথ না থাকে, তখনই যে এই ধরনের সিচুয়েশন এভলভ হয়। এটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর সব জায়গায় এই সিচুয়েশন সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলাদেশে চাকরির নামে, রাজনীতির নামে, সেবার নামে, বিভিন্ন বাহিনীতে চাকরি করার নামে টাকা চুরি করে, জনগণের টাকা চুরি করে বিদেশে নিয়েছে। তো এরা তো দেশের বিপক্ষে কাজ করে। তো এই জায়গাটায় কে উপনীত করলো? এই জায়গাটায় নিয়ে গেছে এই দুর্বৃত্তায়িত পরিবারতান্ত্রিক রাজনীতি। আমি কালকে এই গত 2-3 দিনে 2-3টা টকশো শুনলাম এই চ্যানেল আইতে তৃতীয় মাত্রায়। দেখেন, প্রত্যেক স্পিকার, প্রত্যেক আলোচক বলছে এই দুর্বৃত্তায়িত পরিবারতান্ত্রিক রাজনীতি আজকে বাংলাদেশের সকল সিস্টেম ধ্বংস করে ফেলছে। যে একটা সরকার মানে ঐতিহাসিক ভাবে যত প্রলম্বিত হয়, তারা তত বেশি স্বৈরতান্ত্রিকতার ভিতরে চলে যায়। যেমন ওই ব্রিটিশ এক অবজারভার বলে গেল না নির্বাচন আগে, যে আই ফাইন্ড ইট ইজ নর্থ কোরিয়ান মডেল। তো আমেরিকান কনস্টিটিউশন ফ্রেমার তারা প্রেসিডেন্টকে 2 টার্মের বেশি, 4 বছর 8 বছর, সাংবিধানিক ভাবে 2 টার্মের বেশি টেনিউর রাখে নাই কেন? যারা ওখান থেকে রিটায়ার করে তাদের অনেকের ফিটনেস এমন থাকে, যেমন বারাক ওবামা, সে জায়গা আমি দেখলাম যে রিসোর্টে স্কি করছে, জাস্ট লাইক কমান্ডো। অর্থাৎ সে আমেরিকায় তার যদি লাইফ লং করতে, আরো 30 বছর সে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য শারীরিকভাবে ফিট, অন্য কিছু বাদও দিতে। এরপরও তারা 2 টার্মের বেশি রাখে নাই, যাতে লিডারশিপ রিভলভ হয়, যাতে নতুন নতুন লিডারশিপ আসতে পারে, নতুন নতুন নেতৃত্ব আসতে পারে। তো এই যখন সরকারগুলা এই পুতিনের মতো সরকার হয় বা এই উত্তর কোরিয়ার মতো সরকার হয়, তখন এই সবকিছু আইনি ব্যাখ্যা একটু আলাদা হয়ে যায়, আলাদা হতে বাধ্য। কারণ এখানে ব্যক্তি রাষ্ট্রে পরিণত হয়ে যায়, আর রাষ্ট্র আবার ব্যক্তিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ এক ব্যক্তি যা বলে, যা ইচ্ছে করে, সেইভাবে রাষ্ট্রের বাকি সমস্ত প্রতিষ্ঠান ওইভাবে বিহেভ করে। এখন যে সমস্ত দেশে প্রতিষ্ঠান স্ট্রং রয়েছে, প্রতিষ্ঠান জনগণের পক্ষে, জনগণের সাথে কাজ করতে পারে, সেখানে দেখবেন একজন ভালো নেতা আসছে, যে এটা প্রতিষ্ঠিত সত্য যে নেতা প্রতিষ্ঠানকে বিল্ড করে, আর খারাপ নেতা প্রতিষ্ঠান ধ্বংস করে। এখন আমাদের এই সংবিধানে এই ছোট একটা বই এখানে আছে, আমাদের এই সংবিধানের আপনার এই 57 ধারা, প্রধানমন্ত্রীর মেয়াদ, অথবা 56 আর্টিকেল 56-তে এখানে তো পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতির সংখ্যা গরিষ্ঠ যারা, যে দল সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছে নির্বাচনে, সেখান থেকে রাষ্ট্রপতির কাছে যাদের প্রতীয়মান হবে যে যারা সংখ্যা গরিষ্ঠ সিট পেয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে 151 এবং তার অধিক, তাদেরকে সেই দলকে আপনার সরকার গঠন করতে বলবে। তো এটা তো একটা প্রতিষ্ঠিত প্রভিশন, সাংবিধানিক প্রভিশন রয়েছে যে কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে যদি নির্বাচন সঠিক হয়, যদি সেই নির্বাচনে হেরে যায়, ক্ষমতাসীনরা যদি হেরে যায়। আর যদি হেরে না যায়, 2008, 14, 18, 24-এর মতো নির্বাচনটা থেকে যায়, তাহলে তো ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজন হয় না। এখন জিল্লুর যেটা বলছে যে এই যে কার কাছে ক্ষমতা হস্তান্তর করব, তার মানে এই ব্যক্তি ইনডিসপেন্সেবল হয়ে গেছে। ইতিহাস বলে কোনো ব্যক্তি কোনো কিছুর জন্য অপরিহার্য না, ইনডিসপেন্সেবল হয় না। এই ধরনের চিন্তা ভাবনা লুই দ্য 14 তো করেছে, রামেসিস দ্য সেকেন্ড তারা করেছে, লুই দ্য এই যে চসেস্কু এই একই কথা বলেছে। চসেস্কুর পতনের পরে চসেস্কুকে যখন গণ আদালতে তার ফাঁসির রায় হলো, এবং সেই ফাঁসির রায় যখন কার্যকরী করতে গেল, তখন তিনি জনতার উদ্দেশ্যে বললেন যে তোমরা কেন আমাকে ফাঁসি দিচ্ছ, আমি তো এখনো প্রেসিডেন্ট। তো এই যে মর্মবেদনার সৃষ্টি হয়, তখন এই ধরনের কথাবার্তা বের হয়। এবং এই যে তাকে অতি ডান অতি বাম সবাই ফেলাতে চাচ্ছে, কেন ফেলাতে চাচ্ছে? কারণ বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, সমস্ত প্রতিষ্ঠান জনগণের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। যখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো পথ না থাকে,
তখনই যে এই ধরনের সিচুয়েশন এভলভ হয়। এটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর সব জায়গায় এই সিচুয়েশন সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ যদি না থাকে, একমাত্র ক্ষমতা হস্তান্তরের পথ হয়েছে একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটা। সেটা বিভিন্ন জায়গা বিভিন্ন ফর্মে ঘটে থাকে, বিভিন্ন ফর্মে। আজকে রাজনীতিতে আমাদের এই রাজনীতিবিদরা, এই দুর্বৃত্তে তো রাজনীতিবিদরা দেশকে কোথায় নিয়ে গেছে আপনি দেখেন। রাজনীতিবিদদের একটা অংশ এই টাকা লুট করে বিদেশে পাচার করে, সরকারি কর্মকর্তাদের একটা অংশ টাকা পাচার করে, এই টাকা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, ইঞ্জিনিয়ারদের একটা অংশ টাকা লুটপাট করে বিদেশে পাচার করে। এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আরো অনেক ব্যবসায়ী এই টাকা চুরি করে তারপরে বিদেশে বাড়ি করে এবং মানি লন্ডারিং করে। সো অনেক অফিসাররা তো বিদেশে যেয়ে থাকতে পছন্দ করে। আমি জিল্লোরকে বলছি না, জিল্লোরটা একটা ন্যাচারাল। কেউ যদি টাকা চুরি না করে বিদেশে সেটেল হয়, তার ভিতরে আমি দোষের কিছু দেখি না। কিন্তু বাংলাদেশে চাকরির নামে, রাজনীতির নামে, সেবার নামে, বিভিন্ন বাহিনীতে চাকরি করার নামে টাকা চুরি করে, জনগণের টাকা চুরি করে বিদেশে নিয়েছে। তো এরা তো দেশের বিপক্ষে কাজ করে। তো আজকে এই রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক নেতৃত্ব দেশটাকে এমন জায়গায় নিল কেন যে যে সুযোগ পায় তার অনেকেই, আমি বলবো অনেক ভালো মানুষ আছে, এর অনেকেই দেশের জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে এবং বিদেশে যে আচার আছে মানে আরামাইশ করতে চায়। ইভেন যারা এই ক্ষমতাসীন তাদের ছেলেমেয়েরাও বিদেশে থাকে। তো আমাদের এই দেশটা কি একটা ব্যাকওয়ার্ড ল্যান্ড হয়ে গেছে? এটা কি একটা হিন্ডারল্যান্ড হয়ে গেছে যে এইটা এখানে শুধু সাধারণ মানুষ সাফার করবে, জনগণ সাফার করবে, এখানে কোনো নীতি আদর্শ থাকবে না, এখানে কোনো সিস্টেম থাকবে না, এখানে কোনো ন্যায্যতা থাকবে না, এখানে সুশাসন থাকবে না, ন্যায় বিচার থাকবে না, কিছুই থাকবে না। তো এই জায়গাটায় কে উপনীত করলো? এই জায়গাটায় নিয়ে গেছে এই দুর্বৃত্তায়িত পরিবারতান্ত্রিক রাজনীতি। আমি কালকে এই গত 2-3 দিনে 2-3টে টকশো শুনলাম এই চ্যানেল আইতে তৃতীয় মাত্রায়। দেখেন প্রত্যেক স্পিকার, প্রত্যেক আলোচক বলছে এই দুর্বৃত্তায়িত পরিবারতান্ত্রিক রাজনীতি আজকে বাংলাদেশের সকল সিস্টেম ধ্বংস করে ফেলছে সব। মানে এখানে কোনো কিছু নাই। সেই ক্ষেত্রে জিল্লুর যেটা বলেছে আমি তাকে মনে করি তার ব্যাখ্যাটা সঠিক। ফরহাদ ভাই লয়ের স্টুডেন্ট, আমাদের সে অনেক জ্ঞানী। সাতের ক যে আর্টিকেলটা ইনসার্ট করেছে এই আওয়ামী লীগই করেছে আপনার 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেখানে এই সাতের কতে কি বলেছে, তো সাতের কটা তো আমার সামনে আছে, একটু পড়ে শোনাই। যে এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকদের আস্থা, এই দেখেন এইখানে কিন্তু অ্যাট্রাক্ট করে সাতের ক, নাগরিকের আস্থা বিশ্বাস ও প্রত্যয় পরহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে শাস্তি হলো ক্যাপিটাল পানিশমেন্ট। সো কার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, কি হবে, এটা তো পরিষ্কার সাংবিধানিক বিধান রয়েছে। তো এই কোশ্চেন যখন বলে, যখন সব দিক হারিয়ে ফেলে, যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, আজকে তাহলে আওয়ামী লীগের অর্জনটা কি হলো? ক্ষমতা কার কাছে দিবে সেইটা নিয়ে বিরাট একটা সংশয় সৃষ্টি হয়ে গেল। এই যে বললো ক্ষমতা কার কাছে দিব, এই কথাটা লিটারাল মিনিং করলে হবে না। এই কথাটার অর্থ হলো যেহেতু ক্ষমতা নির্বাচন দিলে ক্ষমতা যেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেইটা আরো খারাপ অপশন তাদের ভাষায় এবং তাদের বন্ধু ইন্ডিয়া এবং অনেকের ভাষায় যে আমাকে সরাই যাকে আনবেন সেটা তো আরো খারাপ। তো ওইটা বলার উদ্দেশ্য হয়েছে যে আমাকে সরাই যাকে আনবেন আরো খারাপ, আমারই ক্ষমতায় কন্টিনিউ করতে হবে। অর্থাৎ ওই বাকশাল কি মরার একদিন পর্যন্ত ক্ষমতা থাকবে। এইটা হলো ওই ওনার বক্তব্যের আসল ইন্টারপ্রিটেশন। আমি এইভাবে দেখি। অর্থাৎ বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার কোনো প্রক্রিয়া কাজ করবে না, কোনো সিস্টেমই কাজ করবে না। যার জন্য বলা হয়ে থাকে, আজকে একজনে বলেছে, এই যে বদিউল আলম, উনি বলছে যে সমস্ত সিস্টেম ভেঙে পড়েছে, কিছু ব্রিজ, কিছু এই বড় বড় প্রজেক্ট, এইগুলোই অর্জন, যেটা আমাদের অর্থনীতিবিদরা এবং যারা বুজুর্গ প্রফেসর তারা ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো লোক বলেছে যে এই ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, মানব উন্নয়ন ব্যতীত ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হলো কঙ্কালের সমান।
এবং পৃথিবীর সমস্ত স্বৈরতান্ত্রিক সরকার এই বড় বড় ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে মনোযোগ দেয়, এইটা আসলে আলটিমেটলি সাস্টেনেবল হয় না, দেশের ক্ষতি হয় এবং এইখান থেকে বা এই বড় ধরনের অঙ্ক আপনার দুর্নীতিতে শরিক হয়। আজকে আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ করছেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্র করছেন সুন্দরবনের পাশে, সুন্দরবনের এক্সিস্টেন্সকে ধ্বংস করে আপনার মাদার বাড়িতে কয়লা পাওয়ার স্টেশন হচ্ছে, এরপরও বিদ্যুৎ সমস্যা কেন হচ্ছে? এরপরও আদানি থেকে বিদ্যুৎ আনতে হবে কেন? তো একসময় তো বলেছিলেন বিদ্যুৎ ফেরি করবেন, যে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, সেই দম্ভ কি কোথায় গেল? এইগুলো থাকে না এই কারণে, যখন একটা দেশে ন্যায্যতা না থাকে, একটা দেশে সুশাসন না থাকে, ন্যায় বিচার না থাকে, তখন একজন এমপির 2,44,000 গুণ তার সম্পত্তি বাড়তে পারে এবং একটা লুটেরা তন্ত্র সৃষ্টি হয়, যাদের প্রত্যেকের সম্পত্তি 200 থেকে 500 গুণ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। আমি একদম লিস্ট দিয়ে বলতে পারি, অনেকবার বলেছি। এবং এই যে সম্পত্তি বৃদ্ধি, এইটা পরিবারতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে ভাগ বটোয়ারার একটা সিস্টেম হয়, যার জন্য তারা এই দুর্নীতিবাজ কোন মন্ত্রী এমপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। দুর্ভাগ্য হলো বাংলাদেশের মতো এইরকম একটা দুর্বৃত্তিত রাজনৈতিক দেশ এখন এই মুহূর্তে পৃথিবীতে আছে কিনা, এই 2-4টা দেশ ব্যতীত, এই উত্তর কোরিয়া, রাশিয়া অথবা এই মিশর, এরকম এছাড়া আমার অন্তত নলেজে নাই। আর কিছু ব্যর্থ রাষ্ট্র রয়েছে, এই মায়ানমার এবং আফ্রিকার, যে রুয়ান্ডা একসময় গৃহযুদ্ধ হয়েছে, সেই রুয়ান্ডা এখন যে দেখেন কি উন্নয়ন হয়েছে, রাত 3টের সময় কেউ ট্রাফিক লাইট ভঙ্গ করে না। ন্যায্যতা দিয়েই একটা দেশের উন্নয়ন হয়, সুশাসন ন্যায় বিচার দিয়া, স্বৈরতান্ত্রিকা দিয়া, দাম্ভিকতা দিয়া, প্রতিহিংসা পরায়ণ চরিত্রিত করে আজ পর্যন্ত কোন নেতা সফল হয় নাই। আওয়ামী লীগের সফল হওয়ার কোনো ঐতিহাসিক কোনো সাক্ষ্য অন্তত আমি দেখি না, ঐতিহাসিক কোনো কারণ আমি দেখি না। ধন্যবাদ।